আগে জানতাম পুরুষ মানুষ একসঙ্গে দুই বিয়ের সংসার চালিয়ে যায়, কিন্তু মহিলা মানুষও যে একসঙ্গে দুইটা স্বামী আর দুইটা সংসার সুন্দরভাবে চালাতে পারে এটা আমার স্ত্রীকে না দেখলে জানা হতো না। শুনতে অদ্ভুত লাগছে তাই না? প্রথম দিকে আমারও বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। এমনটা আবার হয় নাকি? আমার স্ত্রী তমা, আমি আদর করে ডাকি প্রিয়তমা। কিন্তু সে শুধু আমারই প্রিয়তমা নয়, তাকে প্রিয়তমা বলে ডাকবার আরও একজন আছে। তমা পেশায় একজন চিকিৎসক, বাসা থেকে খানিকটা দূরে একটা ক্লিনিকে চাকরি করছে, পাশাপাশি চেম্বারও করছে অন্য একটা জায়গায়। সাদা এপ্রন পরে রোজ সকালে ডিউটিতে বেরিয়ে যায় সে। আমি 2 বছর ধরে তাই জানতাম। কিন্তু সে আসলে ডিউটিতে যায় না, সে যায় তার আরেকটি সংসারে, আরেকজন পুরুষের কাছে। ওদিকে একইভাবে সারাদিন ওই বাড়িতে সংসার শেষে সন্ধ্যাবেলায় নাইট শিফটের ডিউটির কথা বলে বাসা থেকে বেরোয়। আর আমার বাসায় আসে এমনভাবে যেন সারাদিন কাজ শেষে ক্লান্তশ্রান্ত তমা বাসায় ফিরল। আমি ওর অপেক্ষায় থাকি। এভাবেই কেটে গেছে আমাদের সংসারের 2টা বছর। আমি বুঝিনি কখনো, ভাবিনি তমা এমন কিছু লুকিয়ে রাখতে পারে। আমি তো ছিলাম ওর সবটুকু, অন্তত ওর রোমাঞ্চ, আমার প্রতি কেয়ারনেস আর সংসার সামলে নেয়ার দক্ষতা দেখে তা বোঝার উপায় ছিল না। ঘটনার শুরু সেদিন, যখন আমার এক বন্ধুর অসুস্থ স্ত্রীকে আমি ওর কাছে নিয়ে যেতে বলি। বন্ধু সেখানে গিয়ে তমাকে না পেয়ে জানায় তমা নাকি এখানে চাকরি ছেড়ে দিয়েছে বহু আগেই। কথাটা শুনে আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। কিছু ভাববারও অবকাশ ছিল না। তমা চাকরি ছেড়ে দিয়েছে অথচ আমাকে জানায়নি। তাহলে এখন কোথায় চাকরি করছে সে? বিষয়টা তমার কাছেই জানতে চাইলাম। প্রথমে খানিকটা ইতস্তত বোধ করলেও পরে শুষ্ক হাসি দিয়ে বলল, এখন অন্য একটা জায়গায় জব নিয়েছি। আমাকে তো জানাওনি। জানাইনি? কি বলো? আমার ক্লিনিকের পাশেই। তোমাকে জানিয়েছিলাম, মনে করে দেখো। আমি মনে করার চেষ্টা করলাম না, কারণ এটা সে আমাকে জানালে স্পষ্ট মনে থাকতো আমার। তমার সঙ্গে আমার পরিচয় সে যখন ইন্টারমিডিয়েট পাশ করে সদ্য ঢাকায় এসেছে। চোখে সীমাহীন স্বপ্ন, কিন্তু পরিবারের সাপোর্ট নেই। সত্যি বলতে সাপোর্ট করার কেউ ছিল না। তমার নিজের বলতে অসুস্থ মা ছাড়া কেউ ছিল না। আমি তখন পড়াশোনার পাট চুকিয়ে একটা প্রাইভেট ফার্মে জবে ঢুকেছি। আমাদের পরিচয়টা হয় খুব সাদামাটা ভাবেই। তাকে দেখতাম হন্য হয়ে টিউশনি খুঁজতে। আমি বেশ কয়েকটা টিউশনির ব্যবস্থা করে দেই। এরপর আমাদের কথা হতো প্রয়োজনে কিংবা হালকা খোঁজ খবর নেয়ার খাতিরে। মেয়েটা বড্ড একা, এভাবে লড়ছে। তাই স্বাভাবিকভাবেই ওর পাশে থেকেছিলাম পুরোটা সময়। মেডিকেল ভর্তির প্রস্তুতিটাও আমিই তাকে নিতে উৎসাহ দেই। কখনো কথা দিয়ে, কখনো বা অর্থ দিয়ে তার পাশে ছিলাম সব সময়। তমা ছিল মেধাবী, পরিশ্রমী। সেই তমা আমার চোখের সামনে একটু একটু করে বড় হলো। তার ডাক্তার হওয়া পর্যন্ত আমি কখনো বিয়ের কথা বলিনি। সে যখন পুরোপুরি প্রস্তুতি নিয়ে এলো, জীবনটা গুছিয়ে ফেলল বেশ। তবেই জানালাম এখন বিয়ের উপযুক্ত সময়। সেই তমা কি এত কিছুর দায় শোধ করার খাতিরেই আমাকে ছেড়ে যেতে পারেনি? এই শহরে আমার কেউ নেই। বয়স্ক বাবা মা আছেন, তারাও থাকেন গ্রামে। তমার কর্মস্থলে প্রথম দিকে যেতাম। একদিন সেই নিষেধ করল আমাকে, জহির, তুমি আমার অফিসে এসো না। তোমাকে দেখলে আমার কাজ করতে ভালো লাগে না। সব ছেড়ে ছুড়ে গৃহিণী হয়ে যেতে ইচ্ছে করে। আমি ওর কথাটাকে অত সিরিয়াসলি চিন্তা করিনি। তবে সত্যিই আর কখনো ওর ক্লিনিকে যাইনি। এদিকে সে সেখানকার চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোথাও সংসার গুছিয়েছে, তা আমার কল্পনারও বাইরে। প্রতিদিন সকালে আমি নাস্তা বানাই। তমা খেয়ে দিয়ে ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। ডিউটির পর চেম্বার শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ক্লান্ত মানুষ, ফিরবে বলে আমিই কিছু কাজ গুছিয়ে রাখি। কতবার বলেছি চাকরিটা ছাড়ো নয়তো চেম্বার। সে কোনোটাই ছাড়বে না। এগুলো নাকি তার অস্তিত্ব। আমার জানা ছিল না এই অস্তিত্বের সবকিছু ভুলে সে কার সংসারে সারাদিন আলো ছড়ায়। সেদিন সন্ধ্যায় তমা এসেছিল একটু তাড়াতাড়ি। হাতে ব্যাগ, চোখে চেনা ক্লান্তি। আমি তখন কিচেনে, ওর জন্য পছন্দের মুগ ডাল রান্না করছিলাম। তমা পেছনে থেকে এসে জড়িয়ে ধরল। বলল, আজ একটু বসো তো আমার পাশে। কথা বলতে চাই। আমি হাত ধুয়ে এলাম। বসতেই তমা আমার দিকে একরকম ভয় মেশানো চোখে চেয়ে বলল, জহির, তুমি কি কখনো ভেবেছ, ভালোবাসার জন্য মানুষ যে কোনো অন্যায় করতে পারে? আমি চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। তমা হঠাৎ কাঁদতে কাঁদতে বলল, আমি চেয়েছিলাম বলবো সব। কিন্তু সাহস পাইনি। আমি দুটো জীবন বাঁচিয়ে চলেছি, আর এখন তাতে আমিই হারিয়ে যাচ্ছি। আমি তমার মুখের দিকে তাকিয়ে রইলাম। তাকে এই প্রথমবার এতটা অসহায়, ভীত দেখাচ্ছিল। গলার স্বর কাঁপছিল, চোখে জল টলমল। আমি কোনো কথা বলিনি, কেবল মাথা নেড়ে বললাম, তুমি বলো তমা।
সব বলো, কি অন্যায় করেছ তুমি? তমা একটু সময় নিল, তারপর ধীরে ধীরে বলল, আমি তোমার ভালোবাসা আর যত্নের কাছে ঋণী ছিলাম সব সময়। কিন্তু মন থেকে ভালোবাসা বলতে যা বোঝায়, তা কখনো তোমার জন্য অনুভব করিনি। আমাকে তোমার খুব খারাপ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, আমার কাছে আর কোনো পথ ছিল না। তমা চোখ নামিয়ে ফেলে, আমি নিঃশব্দে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। ও বলল, ওর সঙ্গে পরিচয়ের পর থেকেই আমি যেন দেহমনে ওর হয়ে যাই। ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারতাম না। কিছুদিন রিলেশন ছিল, কিন্তু ও আমাকে বিয়ে করতে প্রস্তুত ছিল না। আমাদের ব্রেকআপ হয়ে যায়, তখনই তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিলে। আমি কোনো কিছু না ভেবেই তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ভাবলাম জীবনটা তোমার সঙ্গেই সাজাবো। তমা খানিকক্ষণ সময় নিয়ে বলল, তোমার সঙ্গে বিয়ের পরে অনেক চেষ্টা করেছি তোমাকে ভালোবাসার। একদিন একা ছিলাম ক্লিনিকে, ও এসে দেখা করল। কথার পর কথা, কখন যে আমি ওর প্রতি আবারও ফুটবল হয়ে পড়লাম আর কখন যে আমি আর শুধু তোমার তমা রইলাম না, তা নিজেও বুঝিনি। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকি। তমা বলে যায়, স্নিগ্ধ একা থাকতো, মা বাবা নেই। ওর পাশে আমিই ছিলাম সব। কিছুদিন পর ও বলল, তুমি না থাকলে আমি আর বাঁচতে পারবো না। চলো বিয়ে করি। আমার মন গলে গেল। আমি যে কোনো কিছুর বিনিময়ে ওকে পেতে চাইছিলাম। ওর সঙ্গ চাইছিলাম। ও জানে না আমি বিবাহিতা। আমরা লুকিয়ে বিয়ে করলাম। তুমি তখন কিছুই টের পাওনি। মনে আছে একবার একটা ট্রেনিংয়ের কথা বলে কিছুদিন বাহিরে গিয়েছিলাম? সেটা ছিল স্নিগ্ধ আর আমার বিয়ের পরবর্তী কয়েকটা দিন। আমি ওর কাছেই ছিলাম। এরপর চাকরিটা ছেড়ে দেই। একসঙ্গে দুইটা সংসার চালিয়ে নেয়ার জন্য এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। এভাবেই আমি নিজের জীবনের অর্ধেক টুকরো আলাদা করে ফেললাম, আর সেটা তোমার কাছে লুকিয়ে রাখলাম। আমি শ্বাস নিতে পারছিলাম না তোমার কথা শুনে। এও কি বিশ্বাসযোগ্য? তাই বলে কখনোই আমি তার আচরণে কিছুই টের পাবো না? আমি কি এতটাই অথর্ব আর বোকা? তমা এবার আমার হাত ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমি জানি তুমি ভেঙে পড়বে। কিন্তু আমি এতদিন ধরে চাইছিলাম, একদিন শুধু একজন না, দুইজনকেই সত্যিটা জানিয়ে ফেলি। আমি আর এই দুইখানা মুখে, দুইখানা সংসারে, দুই রকম মানুষ হয়ে বাঁচতে পারছি না। আমার বুকটা হালকা করে হুহু করে উঠল। তমা এখন কাঁদছে, কিন্তু আমি কাঁদতে পারছি না। আমার চোখ যেন পাথর। তমা কান্না থামিয়ে একটু চুপ করে রইল। আমি এখনো কোনো শব্দ করিনি। শব্দহীনতা মাঝে মাঝে সবচেয়ে বেশি কথা বলে। সে উঠে দাঁড়ালো, ঘরটায় হেঁটে বেরালো একটু। তারপর ধীরে ধীরে বলল, তুমি জানো, আমি আজও ঠিক বলতে পারি না আমি কারটা বেশি ভালোবাসি। কারণ আমি দুইজনের কাছেই আলাদা রকমভাবে সত্যি ছিলাম। তোমার কাছে আমি ছিলাম একজন প্রিয়তমা স্ত্রী। শান্ত ঘর, সন্ধ্যাবেলার চা, আর তোমার যত্ন। আর রাহাতের কাছে আমি ছিলাম হৃদয় উজাড় করা নারী যাকে সে ভীষণ রকম চায়। আমিও ওকে পেতে মরিয়া হয়েছিলাম। আমি এবার ধীরে ধীরে বললাম, তুমি কি কখনো আমাদের কারো সঙ্গে বেঁচে থাকতে চাওনি পুরোপুরি? তমা একটু থমকে গেল। বলল, চেয়েছিলাম। শুরুতে তোমাকেই চেয়েছি। এরপর স্নিগ্ধকে। যখন ওর সঙ্গে খানিকটা মনোমালিন্য হয়, তোমাকেই আপন করতে চেয়েছি। এভাবেই চলেছে এতগুলো দিন। কিন্তু বুঝতে পারিনি ভালোবাসার নামে কখন দুটো জীবন গেঁথে ফেলেছি আমি। এখন কিছু কাটতে গেলে, রক্ত ঝরবেই। আমি এবার উঠে দাঁড়ালাম। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালাম। রাতের আকাশে ঝাপসা লাগছে সব নক্ষত্র। তমা পেছনে এসে দাঁড়ালো। বলল, আমার ইদানিং আর ভালো লাগছে না এই মিথ্যা খেলা। অভিনয় আর ভান ধরতে ধরতে আমি ক্লান্ত। আমি আর পারছি না, তুমি যা ইচ্ছে বলো। আমি চুপ করে থাকলাম। কিছুই বলতে পারলাম না। মাথার ভেতরে বাজতে থাকলো পুরনো সব স্মৃতি। তমার হাসি, আমার রান্নার পছন্দ, একসঙ্গে দেখা সিনেমা, আমার জন্মদিনে ওর পিঠে হাত রেখে বলা, ভালোবাসি। আমার মনে হলো, মানুষ শুধু প্রেমে পড়ে না, অভ্যেসেও পড়ে। আর অভ্যেস থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন। ওর অভ্যাস থেকে আমি কিভাবে নিজেকে মুক্ত করব? আমি ধীরে ধীরে সাহস করে বললাম, তুমি তার কাছে চলে যাও। আমি তোমাকে মুক্ত করে দিলাম। তমা অনেকক্ষণ চুপ। এই চুপচাপ মুহূর্তের ভেতরেই বুঝি আমাদের সংসারের শেষ সন্ধ্যা নেমে গেছে। তমা চলে যাওয়ার পর প্রথম কিছুদিন শুধু মনে হতো, এটা সাময়িক। একদিন সে ফিরে আসবে। হয়তো দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। চোখে পানি, হাতে ছোট একটা ব্যাগ। বলবে, চলো, আবার শুরু করি। কিন্তু সেই কল্পনার দরজা কখনো খুলল না। আমি ঠিক যেভাবে থাকতাম, এখনো সেভাবেই থাকি। নিয়ম করে অফিস যাই, ফিরে এসে একা খাই। ঘুমের সময় তোমার পাশের বালিশটা কখনো সরাই না। কারণ সেটা সরালে, মনে হয় সবকিছু চিরতরে মেনে নিয়েছি।
আর আমি এখনো সেটা পারিনি। তোমার ব্যবহৃত কিছু ছোটখাটো জিনিস আজও ঘরে পড়ে আছে। একটা চুল বাঁধার ক্লিপ, আলমারিতে তার পুরনো ওড়না, গোসলের তোয়ালে, এমনকি একজোড়া স্যান্ডেল। কয়েকবার ভাবলাম ফেলে দিই সবকিছু। কিন্তু পারিনি। কারণ এগুলো শুধু বস্তু নয়, এগুলো তার ছায়া। তার অনুপস্থিতির প্রমাণ। রাতে অনেক সময় ঘুম আসে না। তখন আমি বই পড়ার ভান করি। কিন্তু আসলে তোমার লেখা দু একটা চিঠি পড়ি। স্মৃতি আঁকড়ে ধরি। যেখানে ছোট ছোট কথায় তার ভালোবাসা, অভিমান, নিজের ব্যর্থতা, সব একসাথে গাঁথা। প্রতিটি শব্দ যেন আমার বুকে কাটা হয়ে বিঁধে যায়। নিজেকে খুব ম্যাচিউর ভাবতাম আমি। যে সবকিছু সহ্য করে নিতে পারে। অথচ একদিন রাতে, হঠাৎ খুব ঝড় উঠেছিল। তুমুল বৃষ্টি, অনুপস্থিত বিদ্যুৎ, জানালার কাচ কাঁপছিল। আর আমার বুকের ভেতরেও উঠেছিল আরেক ঝড়। আমি জানি না, কেন কেঁদে ফেলেছিলাম। আমার মতো শক্ত মানুষটা সেদিন কেঁদেছিল। তোমার জন্য, নাকি নিজের ব্যর্থতার জন্য? তারপর দিন গেছে। শুরুতে প্রতিটা সকাল মনে হতো গলার ভেতর ধসে পড়া এক পাহাড়। আয়নায় মুখ দেখতাম, তোমার চোখে আমার মুখ কেমন লাগতো এই ভেবে হঠাৎ দৃষ্টি ঝাপসা হয়ে যেত। বিছানার এক পাশে আমি, অন্য পাশে শূন্যতা। আসলে, ওর না থাকাটাই আমার সবচেয়ে বড় শূন্যতা হয়ে দাঁড়িয়েছিল। তারপর আরও দিন গেল। তোমার খোঁজ খবর নেয়া বন্ধ করে দিলাম। অবচেতন মনে চাইতাম ও সেখানে সুখী না হয়ে ফিরে আসুক। এসে খুব কাঁদতে কাঁদতে বলুক, আমাকে মাফ করে দাও। এবার এই প্রত্যাশা ছেড়ে দিলাম। আমি জানি, সে আসবে না। কারণ সে মোহে পড়েনি। ভালোবাসায় পড়েছে। যা আমার জন্য কখনোই ছিল না। সে বরং ভালোবাসাতেই ভালো থাকুক। এরপর, নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ভালোবাসার মানুষ চলে গেলে বুকের ভেতর একরকম শুনশান নীরবতা নেমে আসে। ঠিক যেন কোনো উৎসবের ভাঙন শেষে মাঠটা পড়ে থাকে ফাঁকা, নিঃশব্দ। তমা চলে যাওয়ার পর আমার ভেতরেও এমনই এক নীরবতা জমে উঠেছিল। কিন্তু সেই নীরবতা আমায় শেষ করে দেয়নি। বরং ধীরে ধীরে আমায় গড়ে তুলেছে একটি নতুন আমি হিসেবে। প্রথম দিকে দিনগুলো কেটে যেত ঘড়ির কাঁটার শব্দ গুনে। একটা মেঘলা আকাশ যেন মাথার উপর ঝুলে থাকতো সারাদিন। নিজেকে দোষারোপ করতাম, কাটতাম পুরনো মুহূর্তের ছবি, ফেলে দিতাম তোমার ব্যবহৃত চিরুনি, ওর প্রিয় মগটা, যেটাতে সকালবেলা চা দিতাম। তবু কিছু থেকেই যেত। তোমার গন্ধ লেগে থাকা হাঁড়ি পাতিল, ওর তেলের সুবাস লেগে থাকা বালিশ, আর আমার ভেতরে জমে থাকা অনুচ্চারিত ভালোবাসার বোঝা। কিন্তু একদিন, ঠিক এক সন্ধ্যায়, ঘরের জানালা খুলে দিলাম। ভেতরে যেন এক ঝলক আলো ঢুকে পড়ল। আমি বুঝলাম তোমার চলে যাওয়া আমাকে ভেঙে দিয়েছে ঠিকই, কিন্তু ভাঙ্গনের মধ্যেই তো আবার গড়ার শুরু হয়। আমি প্রথমবার নিজের দিকে তাকালাম। তোমাকে না পেয়ে এতদিন কি যেন খুঁজেছি, কিন্তু কখনো নিজেকে খুঁজিনি। সেই সন্ধ্যার আলোয় আমি নিজের চোখে চোখ রাখলাম। দেখলাম, একটা মানুষ, যে ভালোবাসতে জানে, কিন্তু কখনো নিজের ভালোবাসা বোঝেনি। এরপর থেকে আমি ছোট ছোট জিনিসে নতুন করে বাঁচতে শিখলাম। নিজের জন্য রান্না করলাম। প্রথমবার, শুধু নিজের রুচিতে। তোমার পছন্দের খাবারটা নয়। পুরনো গানগুলো আবার শুনলাম, কিন্তু এইবার তোমার কথা ভেবে নয়। নিজের ছেলেমানুষি দিনগুলোর কথা মনে করে। ভুলে যাওয়া বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলাম, পুরনো শখগুলো আবার স্মরণ করলাম। একদিন আয়নায় দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে হাসলাম। এই আমি ভাঙাচোরা, কিন্তু টিকে থাকা। এই আমি যে আর কারো প্রিয়তম না হতে পারলেও, নিজের সবচেয়ে কাছের বন্ধু হতে পেরেছে। তোমার ভালোবাসা হয়তো আমাকে পূর্ণ করতে পারেনি। কিন্তু ওর চলে যাওয়ার শূন্যতা আমায় নিজের পূর্ণতাকে খুঁজে নিতে বাধ্য করেছে। এখন আমি জানি, ভালোবাসা মানে শুধু কাউকে ধরে রাখা নয়, ভালোবাসা মানে নিজেকেও জড়িয়ে ধরা। ঠিক এই সময়ই মিথিলার সঙ্গে পরিচয়। সকালবেলার একটা মেঘলা দিন ছিল, আমি বসেছিলাম একটা ছোট ক্যাফেতে। কোনো কারণ ছাড়াই মনটা ভারী ছিল, এমন একটা সকাল যেখানে কথা বলতে ইচ্ছেই করে না। সে আমার ঠিক পাশে এসে বসেছিল, হাতে একটা বই, ম্যানস সার্চ ফর মিনিং। চোখাচোখি হলে সে শুধু বলল, বইয়ের মধ্যেই জীবন লুকিয়ে থাকে। কেউ খুঁজে পায়, কেউ খোয়ায়। আমি তাকিয়ে রইলাম কিছু না বলে। তার চোখে ছিল একরকম আরাম। একটা অপরিচিত অথচ গভীর চেনা অনুভব। তারপর সময় গেল। দেখা হলো আরো কয়েকবার। ধীরে ধীরে আলাপ বাড়ল। একদিন হাঁটতে হাঁটতে সে বলল, তোমার চোখে বিষণ্ণতা আছে, কিন্তু সেটা কষ্টের না। সেটা অভিজ্ঞতার। আমি চমকে তাকালাম। সে হাসল। বলল, আমিও অনেকটা পথ হেঁটেছি একা। হারিয়েছি, কেঁদেছি, তারপর একদিন নিজেকে ফিরে পেয়েছি। মিথিলার সঙ্গে কোনো প্রতিশ্রুতির গল্প ছিল না। কোনো চিরকাল একসাথে বলার প্রয়োজন হয়নি।
তবে ওর পাশে দাঁড়ালেই একটা অদ্ভুত শান্তি লাগত। এমন শান্তি, যা তোমার ভালোবাসায় ছিল না। কারণ তমা ছিল ঝড়ের মতো। মিথিলা যেন সোনালি বিকেলের রোদ। ও আমাকে বদলাতে বলেনি, শুধুই বুঝেছে। আমার গল্প শোনার সময় ও অনেক ইমোশনাল হয়ে যেত। আমাকে বোকা বলেনি, বলেছে, তুমি খুব সরল। একদিন বলল, তোমার ভেতরে এখনো ভালোবাসার অনেকটা জায়গা খালি আছে, জানো সেটা? আমি মুচকি হেসে বললাম, হয়তো তুমি আসার জন্যই খালি রেখেছিলাম। এরপর ভালোবাসার আরেকটা অধ্যায় শুরু। তোমার সঙ্গে ডিভোর্সের পরে অনেক দিন পেরিয়েছে। বুকে জমে থাকা অভিযোগ, হাহাকার, আর স্বপ্ন ভাঙার যন্ত্রণা ধীরে ধীরে ধুয়ে যেতে শুরু করেছিল মিথিলার উপস্থিতিতে। সে শুধু পাশে থেকেছে, চুপচাপ, কিন্তু অটুট। আমরা দুজন অনেকটা পথ একসাথে হেঁটেছি। ছুটির দিনে একসাথে বই পড়া, মেঘলা বিকেলে হাতে চা, জীবন নতুন করে শুরু হচ্ছিল ধীরে ধীরে, শান্ত অথচ আত্মবিশ্বাসী এক ছন্দে। আমি জানতাম, এবার আমার সিদ্ধান্তে কোনো অস্থিরতা নেই। আমি মিথিলাকে ভালোবাসি, এবং এবার আমি আর বোকা নই। তবে ঠিক সেই সময়ই তমা ফিরে এল। একদিন সন্ধ্যায় দরজায় বেল। আমি খুলতেই তমা দাঁড়িয়ে, ক্লান্ত, মলিন, অচেনা চোখে তাকিয়ে বলল, আমি ভালো নেই জহির। আমার জীবনে তোমাকে দরকার। সবকিছু কি ঠিক করে নেয়া যায়? এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। সেই পরিচিত মুখ, যাকে আমি একদিন প্রাণপণে ভালোবেসেছিলাম, আজ ফিরে এসেছে কিন্তু খুব দেরিতে। আমি চুপ করে তাকিয়ে রইলাম। তমার মুখে অপরাধবোধ, কিন্তু তার চেয়েও বেশি ছিল আত্মপক্ষ সমর্থনের অভ্যাস। আমি বললাম, তুমি ফিরে এসেছো কিন্তু কখনো এখানে সুখী হবে না। সবসময় হতাশা আর অপরাধবোধ তাড়া করবে তোমাকে। তোমার আসলে মানসিক চিকিৎসা দরকার। তুমি শুধু তোমার একাকিত্বের ভার আমাকে দিতে চাও। তুমি ভালোবাসা নয়, নির্ভরতা খুঁজছ। কিন্তু আমি আর কারো ব্যাকআপ প্ল্যান হতে রাজি নই, তমা। তমা কিছু বলার চেষ্টা করল, কিন্তু আমি শান্তভাবে বললাম, তুমি একজন সাইকোলজিক্যালি জটিল মানুষ, তমা। তোমার সমস্যাগুলো তুমি নিজে বোঝো না, বোঝার চেষ্টাও করো না। আমি আর চাই না তুমি আমার জীবনে থাকো। আমি এখন মিথিলার সঙ্গে আছি। দয়া করে আর ফিরে এসো না। তমা চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর চলে গেল চুপচাপ। আমি দরজা বন্ধ করলাম। মনের ভেতরে একটুও দোল খায়নি। এই প্রথম, পুরনোকে বিদায় জানাতে কোনো কষ্ট হয়নি। সেই রাতেই মিথিলাকে বললাম, চলো, এবার আমরা নতুন অধ্যায় শুরু করি যেখানে আর কোনো অনিশ্চয়তা নেই। তুমি আর আমি একসাথে, একটা সত্যিকারের জীবনের গল্প লিখব। মিথিলাকে ভালোবাসা মানে ছিল একরকম প্রশান্তি, যেখানে কেউ আমাকে প্রতিনিয়ত ব্যাখ্যা চাইছে না, স্বার্থের কথা নেই। শুধু আমাকে আমার মতো করেই ভালোবাসছে। একদিন আমি মিথিলাকে বলেছিলাম, তুমি কি জানো? তুমি আমার জীবনের নায়িকা হয়ে গেছো। তোমাকে পেয়ে আমি কোনো কিছু হারানোর ভয় পাই না আর। সে মাথা নিচু করে বলেছিল, নায়িকা হতে হলে কস্টিউম লাগে, মেকআপ লাগে। আমার তো কিছুই নেই। আমি হাত ধরে বলেছিলাম, সত্যিই তো, তোমার শুধু একটা জিনিস আছে, যার নাম সত্য। এটাই তোমার সবচেয়ে বড় সাজ। আর আমি চাই, আমার গল্পের শেষ দৃশ্যে, আমার পাশে থাকো তুমি। আমার এই সত্যের মানুষ। কয়েকদিন পর আমরা ছোট পরিসরে বিয়ে করলাম। কোনো জমকালো আয়োজন ছিল না, কিন্তু ছিল গভীর সম্মতি, শান্তি আর একসাথে পথ চলার প্রতিজ্ঞা। বিয়ের রাতে আমি মিথিলার চোখে চোখ রেখে বললাম, তোমার মতো মানুষ পাশে থাকলে জীবন আর কোনোদিন নাটক চায় না। শুধু একটা নির্ভরযোগ্য অধ্যায়ের শেষটুকু চায়। তুমি সেই শেষটা। সমাপ্ত।